সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রমজানে ডায়াবেটিস রোগীদের কি করণীয় এবং তার চিকিৎসা পদ্ধতি এবং কি কি বিষয় বিবেচনা করলে তারা রমজানে রোজা রেখেও আসলে সুস্থ থাকতে পারেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন ল্যাব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর ফারি আফসানা, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রমজানে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আসলে কি কি বিষয় বিবেচনা করে চলা উচিত, কিভাবে তারা সুস্থ থাকতে পারে। আমি প্রথমেই তানজিনা ম্যাম আপনার কাছে একটু জানবো, এই যে রমজান মাস চলছে, রমজান মাসে দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে, যারা ডায়াবেটিক রোগী থাকে, তারা একটু বিশেষভাবে একটু চিন্তা করে থাকেন যে আমি আসলে যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, আমি রোজা রাখতে পারবো কিনা। এই বিষয়ে আসলে আপনার পরামর্শ কি, কিভাবে আসলে রোগীদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন যে কি কি বিষয় মেনটেন করলে তিনি রোজা রাখতে পারবেন? বাংলাদেশের বেশিরভাগ ডায়াবেটিস রোগী আসলে রমজানে রোজা রাখতে চান। পৃথিবীব্যাপী অনেক মুসলিম ডায়াবেটিস রোগী আছেন যারা রমজান মাসে রোজা রাখবেন। তো আমরা সাধারণত রমজানের আগেই অন্তত 1 মাস আগে থেকে একটি প্রস্তুতি নিতে বলি, যে তার নিজস্ব সমস্ত কিছু চেক আপ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, কিডনি কেমন আছে, অন্যান্য অর্গান কেমন আছে, এগুলো একটু আগে থেকেই চেক আপ করে নেই এবং তাকে আগে থেকে রমজানের আগেই আসলে প্রস্তুতিটা শুরু করতে হয়। সেই প্রস্তুতির সময় বলে দেওয়া হয় তিনি রোজা রাখলে কি কি ঝুঁকি থাকতে পারে, সেই ঝুঁকিগুলো তিনি কিভাবে মোকাবেলা করবেন, বা তার যে ওষুধ বা ইনসুলিনের ডোজ রয়েছে সেটি তিনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, বা আমরা বলে দিতে পারি যে টাইম টেবিলটা কিভাবে চেঞ্জ করবেন। এই সম্পর্কে তার আইডিয়াটা রমজানের আগেই দিয়ে দেওয়া হয়। রমজান শুরুর পরে, আমরা যেহেতু এখন রমজানের মধ্যেই আছি, তাহলে রমজান শুরুর পরে উচিত হবে প্রথম কয়েকদিন খুব ভালো করে নিজেকে লক্ষ্য রাখা যে আমি সুস্থ আছি কিনা। গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা, এর আগের অনুষ্ঠানেও আমরা বলেছি যে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করলে যে রোজা ভাঙে না, এটা সারা পৃথিবীতে ইসলামিক স্কলাররা বলেছেন এবং সেটাই আমরা রোগীদের বলে থাকি যে আপনি দিনের বেলাতেও ডায়াবেটিসটা পরীক্ষা করতে পারেন, দুপুরের দিকে একটু করতে পারেন, বিকেলের দিকে সবচেয়ে বেশি হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তখনও চেক করতে পারেন। এবং আমরা তাদের শিখিয়ে দিই যদি কমে যায় তাহলে আপনারা আরও ইনসুলিনের ডোজ বা ওষুধের ডোজ কিভাবে কমাবেন, আর যদি বেশি থাকে তাহলে সেটা কিভাবে বাড়াবেন। এই জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দিলে রমজানের প্রথম সপ্তাহটা যদি তারা একটু ক্লোজ মনিটরিং করতে পারেন তাহলে দেখা যায় যে পরবর্তীতে আর তেমন কোনো ঝুঁকি হয় না। আরেকটি জিনিস হচ্ছে যে খাদ্যাভ্যাস সম্পর্কে একটা আইডিয়া তাকে আগেই দিতে হয়, কারণ রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু টোটালি পরিবর্তন হয়ে যায়। আমরা নর্মাল সময় খাদ্যাভ্যাসের বিষয়টা আসলে আমার মনে হয় অনেক বিশাল, সেই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো পরে। ফারে ম্যামের কাছে একটু জানবো, যেমনটি তানজিনা ম্যাম বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে রমজানে বিশেষ কিছু কিছু বিষয়ে তাদেরকে মেনে চলতে হয়, বিশেষ করে তাদের ব্লাড সুগার মনিটর করা, প্রপার টাইমে ঔষধ গ্রহণ করা, সেই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় এবং যেটা আমরা শুনছিলাম যে রোজার আগের থেকেই এটার একটা প্রিপারেশন থাকে এবং এটা কিন্তু ফিক্সড ডোজ না। আমরা রোজার আগে পেশেন্টের একটা ডোজ মোটামুটিভাবে রাফলি এরকম বলে থাকি যে সকালের যে ডোজটা থাকে ওটা ইফতারের সময় নিতে হয় এবং রাতের যে ডোজটা থাকে তার 50% হচ্ছে সে সেহরির সময় নেয়, কারণ সেহরির পরে অনেক লম্বা একটা সময় কিন্তু না খেয়ে থাকতে হয়। এটা আমাদের শুরুর ডোজটা এরকম থাকে এবং প্রথম দিকেই কিন্তু পেশেন্ট মনিটর করে বুঝে যায় এই যে ডোজটা কমানো হলো সেটা কি আসলে তার জন্য ঠিক মতো অ্যাডজাস্ট হচ্ছে কিনা। যদি বেড়ে যায়, দেখা যায় ইফতারের আগে আগে ব্লাড সুগারটা বেশিই থাকছে, তাহলে কিন্তু আমাদের সেহরির ডোজটা একটু বাড়িয়ে দিতে হয়। বা আবার কখনো দেখা যাচ্ছে 3টা 4টা 5টার দিকে ব্লাড সুগার কমে যাচ্ছে বেশি, সেক্ষেত্রে আরও সেহরির ডোজটা কমিয়ে নিতে হবে। অবশ্যই খাবার নিয়মটা ঠিক মতো মেনে চলতে হবে এবং সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা পেশেন্টকে প্রিপারেশনের সময় বলে দিই যে মনে রাখবেন ইফতার হচ্ছে ব্রেকিং দ্য ফাস্ট ব্রেকফাস্ট, সুতরাং ব্রেকফাস্ট হবে আসলে ইফতারের খাবারটা। কিন্তু আমাদের দেশে বা আমরাও কিন্তু আসলে ইফতারে অনেক হেভি মিল নিয়ে নেওয়া হয়, সেটা একটু সচেতন করতে হবে। আর অনেক ক্ষেত্রেই দেখি আমরা পেশেন্টরা ডিনারটা স্কিপ করেন বা খান না, এটা কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টকে কখনোই অ্যালাউ করি না, কারণ আমরা বলি অন্য সময় তাকে আমরা 5টা মিল দিচ্ছিলাম 2টা স্ন্যাক্স সহ, সেটা কিন্তু এখন 3টায় নিয়ে আসা হয়েছে। সুতরাং অবশ্যই ডিনারটা হালকা কিছু হলেও খেতে হবে।
এবং সেহরিটা আসলে হবে মেইন মিল বা লাঞ্চ যেটা ছিল সেটা হতে হবে সেহরির সময়টা। তাহলে এই সময়টা যদি মেনে রেখে এবং ঠিকমতো খাওয়ার নিয়মটা মেনে চলতে পারে এবং তাহলে কিন্তু অনেকাংশেই অনেকগুলি জটিলতা প্রিভেন্ট করা যায়। আচ্ছা, এই যে যেমনটা আপনি বলছিলেন যে রমজানে অনেক সময় দেখা যায় অনেকে ইফতার করছে কিন্তু ডিনারটা করছে না, তারপর একেবারে হয়তো সেহরি করছে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমার মনে শুধুমাত্র রমজানে নয়, সারা বছরে আসলে একইভাবে নিয়ম 5 থেকে 6 বেলা করে অল্প অল্প করে একটু পরপর খাওয়া, এই বিষয়টা মনে হয় মেনে চলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তানজিনা ম্যামের কাছে একটু জানবো যে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের আনকন্ট্রোল থাকে, তারা কি আসলে রমজানের রোজাটা রাখতে পারবে? তাদেরকে আপনারা অ্যালাউ করেন? আমরা রমজানের আগে যে প্রস্তুতিটা নিতে বলি ওই সময় আসলে সেটাই দেখি যে তার 3 মাসের নিয়ন্ত্রণ কীরকম, তার কোনো জটিলতা আছে কিনা, কিডনি জটিলতা বা অন্যান্য জটিলতা, হার্টের জটিলতা আছে কিনা, এই জিনিসগুলো সব বিবেচনা করে আমরা আসলে সরাসরি এভাবে বলা যায় না যে রোজা করতে পারবেন কি পারবেন না। ঝুঁকিগুলো তাকে বুঝিয়ে দিতে হয় যে আপনার কিন্তু অনেক ঝুঁকি আছে, আপনার রিস্ক অনেক, হ্যাঁ, আপনার কিন্তু এইসব সমস্যা হতে পারে। রমজানে রোজা রাখবেন কি রাখবেন না এটা আসলে একেবারেই ব্যক্তিগত একটি ব্যাপার। কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে যে তিনি রোজা রাখতে পারবেন কিনা। একটি হচ্ছে যে তার ডায়াবেটিস যদি খুব অনিয়ন্ত্রিত থাকে, আরেকটা হচ্ছে তার যদি এত বেশি কমে যাচ্ছে যে গত কয়েক মাসের মধ্যে বারবার তার রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তার অনেক ঝুঁকি আছে। গত কয়েক মাসের মধ্যে তার ডায়াবেটিক কিটোএসিডোসিস বা অন্যান্য জটিলতা হয়েছে, তাহলে তারও কিন্তু খুব ঝুঁকি বেশি। গর্ভকালীন ডায়াবেটিসে আমরা সাধারণত মানা করি যে এই বছর রোজা না রাখাই ভালো। যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে এবং অন্যান্য জটিলতা আছে, তাদের জন্য রোজা রাখাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাহলে এই যে অ্যাসেসমেন্টটা এবং এই আমরা যে ইভ্যালুয়েশনটা করলাম, এটা আসলে রোজার আগেই করে ফেলতে হবে। এটা তো রোজা মাঝখানে করলে হবে না। তাহলে রোজার আগেই তাকে প্রস্তুতি নিতে হবে যে আমি কি এবার রোজা রাখতে পারবো নাকি পারবো না, সেই অনুযায়ী তাকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে রোজার আগেই আসলে প্রস্তুতি নেওয়া উচিত, তিনি বুঝতে পারবেন কিনা আসলে রোজা রাখার জন্য তিনি আসলে কতটুকু ভালো সিচুয়েশনে আছেন, সেই বিষয়ে আমি একটু ফারিয়া ম্যামের কাছে একটু জানবো যে তিনি রোজার আগে হয়তো সব ধরনের বেসিক কিছু টেস্ট করলেন এবং জানতে পারলেন ওনার সব কিছু ঠিক আছে, কিন্তু রোজা রাখার কিছুদিন পরে নিয়ে বুঝতে পারলেন যে আসলে তিনি খুব একটা ভালো বোধ করছেন। এক্ষেত্রে আপনারা আসলে কি পরামর্শ দেন এবং আবারও কি সেই বেসিক টেস্টগুলো করার পরামর্শ দেন কিনা? আসলে অবশ্যই বেশি যদি কোনো অসুস্থতা হয়ে যায় তাহলে তো অবশ্যই টেস্টগুলি করতে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ভূমিকা হচ্ছে গ্লুকোমিটারের। কারণ ওনার কীরকম খারাপ লাগছে এবং পেশেন্টকে আমরা এই রামাদান এর আগের থেকেই যে এডুকেশনটা দিয়ে দিই যে সেখানে গ্লুকোমিটার দিয়ে অবশ্যই সাথে সাথে প্রথমেই খারাপ লাগার শুরুতেই একটা ব্লাড সুগার দেখে নেবেন। এবং দুইটা ক্ষেত্রে আমরা বলি অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে। এটা নিয়ে পেশেন্ট অনেক সময় হেজিটেন্সিতে থাকে যে রোজা ভেঙে ফেলবো, কিন্তু ব্লাড সুগার যদি কখনো দিনের কোনো সময় 3.9 বা 4-এর নিচে নেমে যায়, অথবা কখনো যদি এরকম 16.5 বা 300 মিলিগ্রামের উপরে উঠে যায়, তাহলে কিন্তু অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে। এই নলেজটা পেশেন্টকে দিয়ে দিতে হবে। খারাপ লাগার অনেক কারণ থাকতে পারে, বেশি কমে যাওয়া, এই নলেজটা থাকা উচিত, সেই নলেজটা কিন্তু আসলে অনেকেরই নেই বা সেই ধারণাটা করতে পারে না যে আমার যে খারাপ লাগছে সেটি আসলে ব্লাড সুগার কমে যাওয়ার কারণে নাকি বেড়ে যাওয়ার কারণে। সেক্ষেত্রে আপনার কাছে একটু সিমটমগুলো জানতে চাইবো। আচ্ছা, তাহলে আমাদের একটু জানতে হবে ব্লাড সুগার লো হয়ে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়ার সিমটম কী হয়। ক্ষুধা বেশি লাগা, পানি পিপাসা লাগছে এরকম, তারপরে হচ্ছে শরীর কাঁপছে, ঘাম হচ্ছে, ট্রেমর যেটাকে আমরা বলি, অস্থির লাগছে, এরকমও হতে পারে। আবার এই সিমটমগুলি কিন্তু ব্লাড সুগার বেড়ে গেলেও মাথা ঝিমঝিম করা, দুর্বল লাগা, এগুলিও হতে পারে। সেই জন্য গ্লুকোমিটারের ভূমিকা কিন্তু এখানে খুবই অপরিসীম এবং সেখানে গ্লুকোমিটারের সাহায্যে ব্লাড সুগার দেখেই সে ডিটারমাইন করতে পারে আসলে তার বর্তমান পরিস্থিতিটা কী। যেমন এই দুইটা ক্ষেত্রেই কিন্তু উনি ব্লাড সুগার বেশি থাকলে বা অতিরিক্ত কমে গেলে রোজাটা ডিসকন্টিনিউ করবেন। অনেকে মনে করেন যে আর 2 ঘন্টা বাকি আছে, আমি একটু ওয়েট করি, কিন্তু যার কমে গেছে তার কিন্তু এই 2 ঘন্টার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে অজ্ঞানও হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু তার আরও অন্যান্য ঝুঁকিও বাড়তে পারে। সুতরাং এখানে আসলে বেশি সময় ধরে দেখার কোনো স্কোপ নাই, কিন্তু অবশ্যই কিছু খেয়ে ফেলতে হবে। আচ্ছা, অর্থাৎ এই জায়গাটায় একজন ডায়াবেটিক পেশেন্ট এবং একজন নন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে মনে তফাৎটা করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু আমরা যারা নন ডায়াবেটিক আমরা হয়তো একটু ইগনোর করছি, যেমনটা আপনি বলছিলেন যে আর মাত্র 2 ঘন্টা আছে, আমি একটু কষ্ট করে আমি অপেক্ষাটা করি, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সেটা করা রিস্কি নয়। তানজিনা ম্যামের কাছে একটু জানবো যে হাঁটার বিষয়টা। হ্যাঁ, আমরা সবাই জানি যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য হাঁটার বিকল্প আসলে কিছুই নেই, কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টরা সবসময় যেটি জানতে চায় যে আমি আসলে কোন টাইমে হাঁটবো, সেটি সকালে নাকি ইফতারের আগে নাকি ইফতারের পরে?
হাঁটা বা এক্সারসাইজ ডায়াবেটিস ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা সবসময়ই উৎসাহ দিয়ে থাকি যে আপনি হাঁটবেন নিয়মিত। তাহলে রমজান মাসে হাঁটবেন কিনা, এটা খুব বড় একটা প্রশ্ন থাকে যারা রমজানে রোজা রাখেন তাদের। তো আমাদের উপদেশ হবে, যেহেতু হাঁটার পরে একটু ডিহাইড্রেশন হয়, পানি খেতে ইচ্ছে করে, আবার হাঁটার পরে যে ক্যালোরি খরচ হয় সেটার জন্য সুগারও কমে যেতে পারে, তাহলে দিনের বেলা আসলে আমরা তাদেরকে অত এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করতে মানাই করি। যদি তিনি হাঁটাহাঁটি করতে চান বা এক্সারসাইজ করতে চান, সেটা ইফতারের পরে রাতের বেলা সুইচ করে নিতে পারেন, যে ইফতারের পরে তিনি হালকা হাঁটাহাঁটি আধা ঘন্টার মতো পায়চারি করলেন, এটা করতে পারেন। যারা তারাবির নামাজ পড়ে থাকেন তাদের ওখানে কিন্তু অনেকখানি এক্সারসাইজ হয়ে যায়, মসজিদে যাওয়া আসা এবং তারাবির নামাজ পড়া এগুলোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ধরেই নেই যে আমরা ওটাই হয়তো এনাফ এক্সারসাইজ হয়েছে, আর হয়তো হাঁটার দরকার হবে না। তবে তিনি সবচেয়ে ভালো হয় তিনি যদি ইফতারের পর রাতের দিকে একটু বাড়িতেই হোক বা বারান্দায় হোক বা নিচে হোক, ছাদে হোক, একটু 30 মিনিটের মতো যদি হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে তার ব্লাড গ্লুকোজটাও ভালো থাকবে, তার শরীরও ভালো থাকবে। আচ্ছা, অর্থাৎ কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তাকে অবশ্যই থাকতে হবে যেন সুগারটা কন্ট্রোলে থাকে। এই বিষয়ে আমি একটু ফারিয়া ম্যামের কাছে একটু জানবো যে ডায়াবেটিক পেশেন্টরা তাদের ব্লাড সুগার কন্ট্রোলের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা তানজিনা ম্যাম বলছিলেন, এছাড়াও আর কোন কোন বিষয়গুলোর প্রতি তাদের বিশেষ নজর দেওয়া উচিত যেন তারা রমজানের রোজা রেখেও সুস্থ থাকতে পারেন? হ্যাঁ, প্রত্যেকটা দিকই আসলে দেখতে হবে। এক নাম্বার হচ্ছে খাবার ব্যবস্থাটা ঠিক হচ্ছে কিনা, এক্সট্রা এক্সারসাইজ খুব আমরা এটা বলি না যে রোজা রেখে বা দিনের বেলায় কোনো এক্সারসাইজ করার দরকার নাই। আর হচ্ছে ওষুধ ঠিক মতো খাচ্ছেন কিনা। অনেকে আছে ভয় পাচ্ছেন যে আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, ওষুধটা বন্ধ করে ফেলেন। এটা কিন্তু আসলে ব্লাড সুগার কেমন আছে তার উপরে নির্ভর করে। সুতরাং অকারণেই বেশি ভয় পেয়ে যাওয়া যে বেশি কমে যাবে, বা বেড়ে গেলেও সেটাকে পাত্তা না দেয়া যে না আমার তো সারাদিন না খেয়েই থাকবো, ব্লাড সুগার একটু বেশি থাকলেও অসুবিধা নাই, এই দুইটাকেই আসলে অ্যাভয়েড করতে হবে। এছাড়া হচ্ছে নিয়মিত ব্লাড সুগার মনিটরিং, প্রথম 3-4টা রোজা আমরা বলি একটু ফ্রিকোয়েন্ট মনিটরিং, সেহরির 2 ঘন্টা পর, 10টা-11টার সময়, বিকাল 3টা-4টার সময়, সবচেয়ে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সময় যখন ইফতারের আগে আগে, এটাকে আমরা ফাস্টিং ব্লাড সুগারের সাথে কম্পেয়ার করি, এবং ইফতারের 2 ঘন্টা পর। এই মনিটরিংটা একটু 4বার 5বার শোনালেও প্রথম 3-4 দিন এই মনিটরিংটা করা উচিত। তারপরে যখন একটা স্টেবল অবস্থায় চলে আসে, পেশেন্ট বুঝে যায় যে আমার না মোটামুটি ভালোই আমি মেনটেন করতে পারছি, তখন কিন্তু সপ্তাহে 1 দিন বা প্রয়োজন মতো ব্লাড সুগার মনিটরিং। তো এই প্রত্যেকটা দিক খেয়াল রেখে কিন্তু আসলে যদি রোজা রাখেন তাহলে একজন সাকসেসফুলি পুরো রোজাটাই কমপ্লিট করতে পারেন। আচ্ছা, এই যে আপনি বলছেন যে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার টেস্ট করার বিষয়টা, যেটি নিয়ে প্রথমে তানজিনা ম্যাম বলছিলেন যে আসলে রমজানে ওই গ্লুকোমিটার দিয়ে টেস্ট করাটাকে অনেকে মনে করে যে আমার রোজা হয়তো ভেঙে গেল, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? এটা তো নিশ্চয়ই একটা মিসকনসেপশন। অবশ্যই এটা একটা ভুল ধারণা, এবং এখন মনে হয় অনেকের মধ্যেই এই জিনিসটা ভুল ধারণাটা ভেঙে গিয়েছে। কারণ আমাদের বিভিন্ন ইসলামিক স্কলার, যেমন মিশরের ইসলামিক স্কলার, আমাদের ইসলামিক স্কলার বাংলাদেশের, তাদেরও কিন্তু স্টেটমেন্ট আছে, যেটা আমরা পেশেন্টদের সাথে যখন অনেক পেশেন্ট দেখতে চায় শেয়ার করতে পারি, যে আসলে কিন্তু এই রোজা রেখে ইনসুলিন নেওয়া বা গ্লুকোমিটারের মাধ্যমে ব্লাড সুগার টেস্ট করলে কিন্তু রোজা ভেঙে যাবে না। কারণ চিকিৎসা পারপাসেই ইনসুলিন নেওয়া হচ্ছে এবং গ্লুকোমিটারে রক্ত গড়িয়ে পড়ছে অনেক, এরকমও হচ্ছে না। সুতরাং সেই ক্ষেত্রে রোজা ভাঙার সম্ভাবনাটা নাই। সুতরাং নিশ্চিন্তে উনি খারাপ লাগার সময় অবশ্যই ব্লাড সুগারটা চেক করে নিতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় দেখেছি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে কিডনি জনিত সমস্যাও কিন্তু দেখা যায়, অর্থাৎ কিডনি জনিত সমস্যাও থাকে, আবার ডায়াবেটিসও রয়েছে, এবং সেই সাথে হাইপার টেনশনও তাদের থাকে। সো তাদের ম্যানেজমেন্টটা কি একটু ভিন্ন হবে কিনা দুজনের কাছে একটু জানতে চাই। প্রথমে তানজিনা ম্যাম আপনার কাছে। হ্যাঁ, যাদের কিডনি জটিলতা আছে তাদের জন্য আসলে রোজা রাখাটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা আমরা আগেই তাদেরকে এই জিনিসটা ইনফরমেশনটা দিয়ে নিতে চাই। কারণ কিডনি হচ্ছে আমাদের শরীরের পানি এবং খনিজ লবণ এবং সব কিছু ভারসাম্য রক্ষা করে। তো সেক্ষেত্রে সারাদিন না খেয়ে থাকা এবং পরবর্তীতে শুধু রাতের বেলা পানি খাওয়া, এই জিনিসগুলো তার জন্য বাড়তি ঝুঁকির তৈরি করতে পারে। তাহলে কিডনি জটিলতা থাকলে আসলে রোজা করবেন কিনা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। আর কিডনি রোগীদের প্রায়ই আমরা পানি মেপে দিয়ে থাকি, তাই না? 1.5 লিটারে বেশি পানি খাবেন না বা দুলে, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু 1 লিটার পর্যন্ত বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে তাদের ডিহাইড্রেশন হতে পারে, ক্রিয়েটিনিন আরও বেড়ে যেতে পারে যদি তারা রোজা রাখেন। তাহলে কিডনি রোগীদের ক্ষেত্রে আমাদের খুবই বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে কিডনি রোগীদের অনেক
খাবারে নিষেধাজ্ঞা থাকে। আমরা কিন্তু রমজান মাসে খেয়াল করবেন যে আমরা অনেক ডাল জাতীয় জিনিস খেয়ে থাকি, অনেক ধরনের প্রোটিন খেয়ে থাকি, তাহলে সেগুলো কিন্তু কিডনির জন্য বাড়তি ঝুঁকি সৃষ্টি করতে পারে। তার এই জিনিসগুলো আসলে রোগীকে বুঝিয়ে দিতে হবে যে কিডনি জটিলতা থাকলে রমজানের একটু রোজা না রাখাই ভালো। আর আরেকটি কথা বলছিলেন উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সাধারণত বেশিরভাগ ডায়াবেটিস রোগীর উচ্চ রক্তচাপ থাকে। উচ্চ রক্তচাপও একটা খুব ঝুঁকির কারণ হয়ে ওঠে রমজান মাসে, কারণ আমরা অনেক লবণাক্ত খাবার, অনেক সস দিয়ে খাবার ইত্যাদি প্রক্রিয়াজাত খাবার, কাবাব জাতীয় খাবার খেয়ে থাকি রমজান মাসে। এটা আমাদের ট্র্যাডিশনালি খাওয়া হয়। তাহলে এই খাবারগুলো কিন্তু রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে, হার্টের রোগীর জন্য খারাপ হতে পারে। তাহলে একটি সুস্থভাবে কিভাবে সুষম খাদ্যাভ্যাসটা মেনটেন করতে হবে সেটাও একটু খেয়াল করতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত সচেতন থাকতে হবে। আমরা আরো বিস্তারিত জানবো ফারিয়া ম্যামের কাছে, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে নিচ্ছি আমরা। বিরতির আগে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে যাদের ডায়াবেটিস রয়েছে, একই সাথে কিডনিজনিত সমস্যা এবং একই সাথে যাদের হাইপার টেনশনজনিত সমস্যা রয়েছে, তাদের আসলে খাদ্যাভ্যাস বা ওভারঅল ম্যানেজমেন্টে কীরকম হওয়া উচিত। তানজিনা ম্যাম খুব চমৎকার করে বললেন। ফারিয়া ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই। কিডনির জন্য দুইটাই ঝুঁকি আমরা বলে থাকি, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর অনিয়ন্ত্রিত রক্তচাপ। সুতরাং এটা শুধু রমজানের সময়ই না, যে কোনো সময় কিন্তু এই দুইটা কিডনির জন্য ঝুঁকি হতে পারে। আর রমজানে তো অবশ্যই বিশেষ সতর্কতা মেনে চলতে হবে, ব্লাড প্রেশারটা সুনিয়ন্ত্রিত রাখতে হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর অ্যাজ এ হোল রোজার জন্য যেটা জানলাম আমরা, বেশি সময় যে না খেয়ে থাকা বা পানি শূন্যতা হওয়ার জন্য কিন্তু কিডনি ফাংশনটা একটু খারাপ হয়ে যেতে পারে। এটা আমরা অ্যাসেসমেন্টের সময়ই বলে দিই যে আসলে কিডনির যে রোগী আছে তার জন্য কিন্তু রোজা রাখাটা কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ঝুঁকি নিয়েও আসলে রোজা রাখাটা তার জন্য খারাপ হবে, কারণ ক্রিয়েটিনিনটা আসলে যদি খারাপ হতে থাকে বা কিডনি ফাংশন যদি খারাপ হতে থাকে তাহলে কিন্তু এটাকে রিকভারি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং এটা কাউন্সেলিং বা এডুকেশনটা এখানে পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে তো স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসলে রোজা রাখার কথা কোথাও বলা নাই। সুতরাং পেশেন্টকে এটা বুঝতে হবে যে আসলে কিডনি ফাংশনের বদলে আসলে রোজা রাখাটা কতটুকু যুক্তিসঙ্গত। সুতরাং আমরা যদি ঝুঁকিটা নিরূপণ করতে পারি এবং পেশেন্টকে এডুকেট করে দিতে পারি যে আসলে এই রকম সমস্যা হলে ওনার জন্য রোজা রাখাটা না রাখাটাই ভালো। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, বা অনেক কিডনি পেশেন্টরাও হয়তো তাদের জানার আছে যে যদি ক্রিয়েটিনিন তার নর্মাল রেঞ্জে থাকে তাহলে কি তিনি রোজা রাখতে পারবেন? অবশ্যই, কিডনি ফাংশন যদি ভালো থাকে সেই ক্ষেত্রে তো রোজা রাখার কোনো নিষেধ নাই, উনি তো ঝুঁকি ওনার কমই। সুতরাং কিডনি ফাংশন যার ভালো আছে তার জন্য রোজা রাখাটা কোনো সমস্যা না। অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে রোজার জন্য উনি প্রস্তুত হতে পারেন। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে আসলে খাবার দাবার নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা বা কিডনিজনিত সমস্যা যাদের রয়েছে, যেটাকে আমরা বলি যে রেনাল ডায়েট, তো রেনাল ডায়েটটা আসলে ফলো করার জন্য আপনাদের দুজনের কাছে একটু জানবো যে ক্ষেত্রে পুষ্টিবিদের ভূমিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তানজিনা ম্যাম, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটি আসলে ডিপেন্ড করে যে কিডনি ফাংশন কতটা খারাপ হয়েছে। এটা যারা চিকিৎসক তারা জিএফআর এসব টেস্ট করে বা ক্রিয়েটিনিন টেস্ট করে ঠিক করেন যে উনি, কারণ আমরা আসলে যতটুকু জানি যে কিডনিজনিত সমস্যা যাদের রয়েছে তাদের আসলে খাবারের লম্বা একটা লিস্ট থাকে, অনেক কিছু রেস্ট্রিকশনের দরকার হয়। সেক্ষেত্রে অনেকেই আসলে পুষ্টিবিদের সেই পরামর্শটা না মেনে নিজেরাই কিছু কিছু জিনিস হয়তো মেনটেন করে। হ্যাঁ সেটাই। এবং কিডনি রোগীদের বলা হয় যে প্রোটিন রেস্ট্রিকশন যেটা করা হয় তার ওজন অনুযায়ী একটা প্রোটিন হিসাব করে দেওয়া হয় এবং গুড প্রোটিন খেতে বলা হয়, যে ভালো প্রোটিনটা খাবেন। ভালো প্রোটিন হচ্ছে মাছ, ডিম, দুধ, চিকেন, এগুলো। ব্যাড প্রোটিন যেগুলো যেমন রেড মিট, গরুর মাংস, খাসি মাংস, এগুলো অ্যাভয়েড করতে বলা হয় বা খুবই অল্প পরিমাণে খেতে বলা হয়। আরেকটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন যেগুলো আছে, ডাল, বীজ জাতীয় জিনিস, এগুলো একটু কম খেতে বলা হয়। আচ্ছা, অনেকের একটা ভুল ধারণা যে সবই বাদ দিয়ে দিতে হবে। আসলে সব বাদ দিতে হবে না, সব কিছু পরিমিত বা একটা পরিমাণের মধ্যে নিয়ে আসতে হবে সেই হিসেবে। কিন্তু রমজান মাসে দেখা যায় যে আমাদের আসলে অনেক ভাজা পোড়া খাওয়া হয়, অনেক ফ্রাইড জিনিস খাওয়া হয়, অনেক কাবাব জাতীয় খাবার খাওয়া হয় এবং বেসনের তৈরি জিনিস, পেঁয়াজু, ছোলা সবই আসলে ডালের মধ্যে পড়ে, ভেজিটেবল প্রোটিনের মধ্যে পড়ে। তাহলে ওই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। তাহলে আমাদের অবশ্যই সেইটা ব্যালেন্সটা ঠিক করে এগুলোকে অ্যাভয়েড করে অন্য কি খাবার দিয়ে ইফতার বা ডিনার করা যায় সেগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে।
আচ্ছা, এই প্রসঙ্গটাই আমি ফারিয়া ম্যামের কাছেও জানতে চাই যে এক্ষেত্রে আসলে পুষ্টিবিদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি, কেননা অবশ্যই। আপনারা যারা ডক্টর রয়েছেন আপনারা মেডিসিন ফিক্স করছেন, কিন্তু একজন পুষ্টিবিদই কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন তার রোগীকে তার কোন ধরনের খাবার, কোন ধরনের ফল, কোন ধরনের সবজি এবং কতটুকু প্রোটিন তার আসলে গ্রহণ করা উচিত। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন রোগীর যখনই কিডনির সমস্যা ধরা পড়ে উনি কিন্তু খুব অস্থির হয়ে যান এবং প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, আমি ডাল খেতে পারবো না। হ্যাঁ, সুতরাং এখানে কতটুক কি রেস্ট্রিকশন করতে হবে, কার জন্য কতটুক রেস্ট্রিকশন, এই জন্য আমরা প্রথমে বলি যে অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হবেন অথবা চিকিৎসক যিনি এ ব্যাপারে অভিজ্ঞ তার পরামর্শ নেবেন। কারণ হচ্ছে আসলে তার জন্য কতটুক প্রোটিন রেকমেন্ডেড এবং সেই প্রোটিনটা উনি কোন সোর্স থেকে পাবেন। আমরা যে ডাল রেস্ট্রিক্ট করব, আমরা আসলে জানি না উনি কতটুক কি প্রোটিন খায়। এমন অনেক পরিবার আছে যেখানে মেইন সোর্স অফ প্রোটিন কিন্তু ডাল, ওনারা হয়তো বা সপ্তাহে প্রতিদিন মাছ মাংস খেতে পারছেন না। সেক্ষেত্রে আমার অবশ্যই জানতে হবে এই পেশেন্টের পার্টিকুলার এই পেশেন্টটা উনি কতটুকু প্রোটিন কোন সোর্স থেকে পাচ্ছেন। যার হচ্ছে ডালই মেইন প্রোটিন, তার জন্য আমার খুব ডাল রেস্ট্রিক্ট করতে পারবো না, কিন্তু টোটাল প্রোটিনটা আমরা ঠিক করে দিতে হবে। একজন পুষ্টিবিদই করুক বা একজন চিকিৎসকই করুক, টোটাল প্রোটিনটা আমরা ক্যালকুলেট করে ওই প্রোটিনটা উনি কোথা থেকে নেবেন ওনার সোশিও ইকোনমিক কালচারাল অবস্থা থেকে ঠিক করে দিতে হবে। পানির বিষয়টি যেহেতু সারাদিন রোজা রাখার কারণে অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশন হয়ে থাকে এবং কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আসলে পানির পরিমাণটা ফিক্স থাকে, কখনো কারো ক্ষেত্রে 1.5 লিটার, কারো ক্ষেত্রে 1 লিটার। এক্ষেত্রে আসলে ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করে থাকেন যে রমজানে তারা হয়তো কিছু পরিমাণে পানি একটু বেশি নিতে পারবেন, এক্ষেত্রে আসলে আপনারা কি পরামর্শ দেন? তানজিনা ম্যাম যদি বলতেন। এই প্রসঙ্গে আমরা আগেই বলেছি যে আসলে যাদের কিডনি জটিলতা আছে আমরা প্রথমেই তাকে রোজা রাখতে নিরুৎসাহিত করি। আচ্ছা, আসলে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করি। তারপরও তিনি যদি খুবই অ্যাডামেন্ট থাকেন যে না তিনি রোজা করবেনই, তাহলে তার সেই পানির ডিস্ট্রিবিউশনটা ওই সারা দিনেরটা রাতের মধ্যে নিয়ে আসতে হবে। যদি 1.5 লিটার পানি থাকে তাহলে সেই 1.5 লিটারটা তিনি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত এর মধ্যে শেষ করবেন। আর যদি কোনো কিডনি জটিলতা না থাকে তাহলেও আমরা সাধারণ মানুষ আমরা বাংলাদেশে এই ওয়েদারে 2 লিটারের মতো বা 2.5 লিটারের মতো যে পানি খেয়ে থাকি সেটা টোটালি আমরা সন্ধ্যার পর থেকে শুরু করে ভোর পর্যন্ত এর মধ্যে শেষ করার চেষ্টা করব। এবং অনেকে আছেন যে এই পানিটাকে অনেক সময় শরবত, মানে কোমল পানীয় এগুলো ইত্যাদি অনেক কিছু গ্রহণ করেন, কিন্তু আমরা বলবো যে পানি হচ্ছে সবচেয়ে ভালো পানীয় এবং পানিই বারবার গ্রহণ করুন, কারণ ডিহাইড্রেশন মেটাতে পানি হচ্ছে সবচেয়ে সর্বোত্তম পন্থা, অন্য কোনো সোর্সের চাইতে। এবং সেই সাথে শরবতের পরিবর্তে আসলে স্যুপ ধরনের জিনিসও তো আসলে খাওয়া যেতে পারে। হ্যাঁ, স্যুপ, অনেক সময় ফলের রস, চিনি ছাড়া, চিনি না দিয়ে যদি কেউ ফলের রস খেতে পারেন তাহলে সেটাও খেতে পারেন, বা হচ্ছে কোনো লিকার, টি এগুলোও খেতে পারেন। কিন্তু ডিহাইড্রেশনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পানি পান করা। আচ্ছা, রমজানে তো আসলে সার্বিকভাবে দেখা যায় আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়ে থাকে, সেটা খাদ্য অভ্যাস হোক, সেটা আমাদের কাজের প্যাটার্ন হোক, এবং সেই সাথে কিন্তু ঘুমেরও একটা পরিবর্তন আসে। যাদের আসলে হাইপার টেনশন রয়েছে, ঘুমের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে সেহরিতে ওঠা এবং পরবর্তীতে নামাজ শেষ করা, তারপরে ঘুমাতে যাওয়া, তো এই যে ঘুমের একটা ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে আসলে আপনারা কিভাবে রোগীদেরকে কাউন্সিলিং করে থাকেন যে ঘুমটাকে আসলে কিভাবে তারা ম্যানেজমেন্টটা করবে? আসলে এখন কিন্তু ডায়াবেটিসের চিকিৎসায় একটা ইম্পর্টেন্ট প্লেস নিয়ে নিয়েছে ঘুম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 6 থেকে 8 ঘন্টা তার দৈনিক ঘুমাতেই হবে। এখন যেহেতু এটা আমরা বাধ্যই, অবশ্যই সেহরির জন্য উঠতে হবে, নামাজের জন্য ওই সময়টা জেগে থাকতে হবে, দিনের কোনো সময় এটাকে ঘুমিয়ে এই অভাবটা পূরণ করতে হবে এবং টোটাল 6 থেকে 8 ঘন্টা কিন্তু স্লিপ তার হতেই হবে। আচ্ছা আচ্ছা, একই সাথে তানজিনা ম্যাম আপনার কাছে একটু জানবো যে ঘুমের বিষয়টা উনি বললেন যে আসলে কোনো না কোনোভাবে আসলে 6 থেকে 7 ঘন্টার ঘুমটাকে কভার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা শুধুমাত্র আসলে যাদের হাইপার টেনশন রয়েছে বা যাদের ডায়াবেটিস রয়েছে তা কিন্তু নয়, যে কোনো সুস্থ মানুষের জন্য কিন্তু ঘুমটা অনেক বেশি দরকার। সেই সাথে একটু জানবো যে এই যে রমজানে যারা রোজা রাখছেন, বিশেষ করে ডায়াবেটিস যাদের রয়েছে, আর কি কি কমপ্লিকেশনস আসলে তাদের হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রমজানে যারা ডায়াবেটিসের রোগী রোজা রাখবেন তাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা খুব বেশি সচেতন হই হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা কমে যাওয়া নিয়ে, এটাই সবচেয়ে বেশি হয়, কিন্তু উল্টোটাও হতে পারে, হঠাৎ করে অনেক গ্লুকোজ বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি আমরা ইফতারে অনেক বেশি হেভি মিল খেয়ে ফেলি। অনেকে হচ্ছে জিলাপি, মিষ্টি, হালুয়া, এসব হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ইফতার খাবার। ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এটাই কিন্তু হয়ে থাকে যে আমরা অতিরিক্ত পরিমাণে আমরা একসাথে খেয়ে ফেললে পরে যেটা দেখা যায় যে ব্লাড সুগার অনেক বেড়ে
যায়, হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে। কাজে হাইপোগ্লাইসেমিয়া শুধু একা নয়, এটা একটা ঝুঁকি। আরেকটা ঝুঁকি হচ্ছে অনেক বেশি ব্লাড সুগার বেড়ে যাওয়া, যেটা ম্যাডাম বললেন যে যদি সুগার 16-র উপরে চলে যায় বা 300 মিলিগ্রামের উপরে চলে যায় তাহলে এটা একটা বাড়তি ঝুঁকি তৈরি করে। সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলাই ভালো। আরেকটি হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, যেটা ডায়াবেটিস রোগীদের বেশি হয়ে থাকে, সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে, যাতে টোটাল 24 ঘন্টার পানির যে পরিমাণটা সেটা যেন তিনি রাত্রিবেলায় শেষ করতে পারেন। আর চতুর্থ যে ঝুঁকিটা সেটা হচ্ছে কিটোঅ্যাসিডোসিস তৈরি হতে পারে। যখন একজন ডায়াবেটিসের রোগী অনেকক্ষণ না খেয়ে থাকেন তখন তার শরীরের ফ্যাট সেলগুলো ভেঙে ভেঙে অ্যাসিড তৈরি হয় এবং তখন তার কিটোঅ্যাসিডোসিসের মতো একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এটি তাদেরই বেশি হয় যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত বেশি থাকে। তাহলে এই সবগুলো ঝুঁকির কথা আমাদের এই যে আপনি কিটোঅ্যাসিডোসিসের কথা বললেন, এটা নিশ্চয়ই কোনো সাইন সিমটম রয়েছে। কি কি সিমটম থাকলে বুঝতে পারবেন যে তিনি আসলে কিটোঅ্যাসিডোসিসের দিকে যাচ্ছেন? আসলে যদি কিটোঅ্যাসিডোসিস হওয়ার আগে দিয়ে কিছু উপসর্গ বোঝা যায়, যেমন খুব বেশি পানি শূন্যতা, ডিহাইড্রেটেড লাগে, মুখ শুকিয়ে আসতে থাকে, আর রোগী অনেক সময় একটু কনফিউজড অবস্থাতে থাকে, বিশেষ করে যদি বয়স্ক থাকেন বা টাইপ 1 ডায়াবেটিসের রোগী থাকেন, তাহলে এটা খুব খেয়াল করতে হবে অসংলগ্ন আচরণ করছেন কিনা, উল্টোপাল্টা কথা বলছেন কিনা, এগুলো কিন্তু কিটোঅ্যাসিডোসিসের লক্ষণ। অনেক সময় পেট ব্যথা, বমি এগুলোও হতে পারে। আর অনেক সময় রোগী অচেতন হয়ে পড়তে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। কিটোঅ্যাসিডোসিস একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে যদি আমরা চিকিৎসা না করতে পারি তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা এই ডায়াবেটিস নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে অনেক রোগীদের ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে কিটোঅ্যাসিডোসিস হয়ে থাকে। ফারিয়া ম্যামের কাছে একটু জানতে চাইবো যে ম্যাম যেমনটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মুখ ড্রাই হয়ে যায়, আমরা মনে করে থাকি সেটি হয়তো রোজা রাখছি সেটির কারণে হয়তো মুখ ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এটি কিন্তু কিটোঅ্যাসিডোসিসের একটা লক্ষণ হতে পারে। এই ক্ষেত্রে আসলে ড্রাইনেসটা যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে, খুব বেশি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কি তিনি রোজাটা আসলে ভেঙে ফেলবেন? অবশ্যই, যেটা আমরা বলছিলাম যে ব্লাড সুগার যদি 16.7 বা 300 মিলিগ্রামের উপরে থাকে অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে, কারণ এখানেই কিন্তু কিটোসিস বা কিটোঅ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ওই পর্যায়ে যাওয়ার আগেই যেন আমরা পেশেন্টকে রক্ষা করতে পারি, যেন তার এই হসপিটালাইজেশনটা না লাগে, সেটার জন্যই কিন্তু ব্লাড সুগার মনিটরিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ এখানে শুধু যে ব্লাড সুগার বেড়ে যায় তাই না, পানি শূন্যতাও কিন্তু হয় সাথে সাথে। এবং এই ইভেন্টের সময়, এই কিটোঅ্যাসিডোসিসের সময় যে কোনো কার্ডিয়াক ইভেন্ট বা স্ট্রোক এগুলিও কিন্তু হয়ে যেতে পারে। তাহলে একবার কিটোঅ্যাসিডোসিস হয়ে গেলে কিন্তু ওই রমজান মাসে কিন্তু আর উনি রোজা রাখার জন্য এলিজেবল হবেন না আর কি, হ্যাঁ, পারবেনই না। সুতরাং ওই অবস্থা যেন সৃষ্টি না হয় সেদিকেই খেয়াল রাখতে হবে। আর কি কি সিমটম থাকলে আসলে আপনার কাছে মনে হয় যে সেই রোগীকে রোজা ভাঙা উচিত? রোগীদের উচিত যে ডিহাইড্রেশনের মাত্রা কতটুকু সেটা আরেকটা ভাবে বোঝা যায়, সেটা শুধু মুখ ড্রাই দিয়ে নয়, সেটা হচ্ছে ইউরিনের পরিমাণটা খেয়াল রাখা। অনেক সময় দেখা যায় যে ইউরিনের পরিমাণ এত কমে গেছে বা হচ্ছে খুবই হাই কালার, মানে কালারটাও একদম খুব ঘন হয়ে গেছে, তার মানে আসলে তার অনেক ডিহাইড্রেশন হচ্ছে, তার মানে তার পানি শূন্যতা দেখা দিচ্ছে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যে সারাদিনে কোনো ইউরিন পাসই হচ্ছে না বা খুব অল্প হচ্ছে, তার মানে তার খুব। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই যে মুখ ড্রাই হয়ে যাওয়াটা এবং এই যে যেটি আপনি বললেন যে ইউরিনের পরিমাণটা কমে, সেটিকেও কিন্তু আমরা একইভাবে কিন্তু আমরা একটু অবহেলা করে থাকি, রোজার সময় এরকম রোজার কারণে হয়তো বা হচ্ছে। আর কি কি কমপ্লিকেশনস থাকলে আসলে তাকে সচেতন হতে হবে, এবং যেমনটা আপনি বলছিলেন যে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অথবা হসপিটালে যাওয়া উচিত? হ্যাঁ, আরও কিছু যেগুলি আমরা সিক ডেজ বলে থাকি আর কি, হ্যাঁ, রোগীর অসুস্থতার যে কোনো, যেমন একটু সামান্য গা গরম লাগছে বা জ্বর হচ্ছে বা বমি থাকছে বা ডায়রিয়া হচ্ছে, এইগুলি অনেক সময় কিন্তু অন্যান্য সময় অত বেশি যে এটা ঠিক হয়ে যাবে, বা কালকে আমি খুব বাইরের খাবার খেয়েছি হয়তো বা এই জন্য লুজ মোশন হচ্ছে, কিন্তু ডায়াবেটিক ব্যক্তিদের জন্য কিন্তু এই সিমটমের কোনোটাই কিন্তু অবহেলা করা যাবে না, কারণ এখান থেকে যে কোনোটা থেকেই কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে। সেখানে সোডিয়াম পটাশিয়ামের একটা গরমিল হয়ে যেতে পারে, পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন কোনো কিছু বোঝার আগেই, তখন তো অবশ্যই হসপিটালাইজেশন এইসব প্রসিডিওরের মধ্যে যেতে হয়। সুতরাং যে কোনো সিমটম, যে কোনো অসুস্থতাই কিন্তু আসলে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তানজিনা ম্যাম, আপনার কাছে একটু জানবো যে শুধুমাত্র রমজান, আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের ফুড কেয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে একটু জানতে চাই।
হ্যাঁ, ডায়াবেটিস তো একটি এমন একটি রোগ যা শরীরের সমস্ত অঙ্গকে আক্রান্ত করতে পারে। আমরা সবসময় কিডনি নিয়ে, চোখ নিয়ে, হার্ট নিয়ে কথা বলি, একটা জিনিস যেটা আমরা প্রায়ই ভুলে যাই সেটি হচ্ছে ফুট বা পায়ের যত্ন। তাহলে পায়ের যত্নটাও খুব জরুরি, কারণ ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক ফুট যেটা হয় সেটির তিনটি কারণ। একটি হচ্ছে পায়ের স্নায়ুর জটিলতার কারণে অনুভূতিহীনতা হয়, অনুভূতিগুলো পরিবর্তন হয়ে যায়। সেই রোগী বুঝতে পারেন না, কোনো আঘাত পেলেও তিনি টের পান না, অনেক সময় সামান্য পুড়ে গেলেও তারা টের পান না, ফোসকা পড়লেও টের পান না। তাহলে এটা হচ্ছে স্নায়ুজনিত জটিলতা। আরেকটি হচ্ছে পায়ে রক্ত চলাচল কমে যায়। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে সেই পায়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, আলসার হতে পারে। আর তৃতীয় হচ্ছে ডায়াবেটিস রোগীর পায়ে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে, যে কোনো কারণে ইনফেকশন হতে পারে। তাহলে ফুড কেয়ার সম্পর্কে আমাদের অত্যন্ত যত্ন নিতে হবে। রমজান মাসের এটা একটা বাড়তি যত্ন হচ্ছে, আমরা দেখা যায় রোগী 5 বার মসজিদে যান বা হচ্ছে বারবার পা ধুতে হয়। তাহলে সেই পা কিভাবে পরিষ্কার করবেন, মুছবেন, ছত্রাক সংক্রমণ যেন না হয় সেটা খেয়াল করবেন। পারলে প্রতিদিনই একটু পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে কোথাও কোনো কালার চেঞ্জ, কোথাও কোনো ঘা, ক্ষত সৃষ্টি হয়েছে কিনা বা কোনো ফোসকা পড়েছে কিনা। যদি পড়ে থাকে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অনেকে বাড়িতে খুঁচিয়ে পিন দিয়ে পাস বের করে নানা রকম চেষ্টা করে থাকেন, এটা কখনোই করবেন না, কারণ এটা সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে পায়ের যে কোনো সমস্যায় আসলে উচিত হবে একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন। যেমনটি ম্যাম আপনি বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টদের পায়ের যত্নটা খুব বিশেষ সতর্কতার সাথে আসলে মেনটেন করতে হয়। অনেকেই কিন্তু যেটি করে থাকে যে ছোটখাটো ধারালো কোনো কিছু দিয়ে হয়তো নখ পরিষ্কার করছে, যেখান থেকে কিন্তু তাদের ইনফেকশন হতে পারে। এই প্রসঙ্গেই আমি একটু ফারিয়া ম্যামের কাছে জানবো যে আমরা অনেক সময় দেখেছি যে একজন ডায়াবেটিক পেশেন্ট সামান্য একটু তার নখ কাটতে যে হয়তো চামড়া উঠে গেল অথবা কেটে গেল, সেখান থেকে তার কিন্তু গ্যাংগ্রিন পর্যন্ত ডিজিজ তার তৈরি হয়ে থাকে। সেই বিষয়টি একটু জানতে চাই। অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের আসলে জানতে হবে যে কিছু পায়ের জন্য কিছু ডুজ এবং ডোন্টস আছে, মানে কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। সেই ক্ষেত্রে কিন্তু নখের ব্যাপারে আমরা যেটা বলি, নখ অবশ্যই নেইল কাটার দিয়ে কাটবে। গ্রামের দিকে বা অনেকেই দেখবেন ব্লেড দিয়ে নখ কাটার একটা টেন্ডেন্সি থাকে, এটা সব সময় অ্যাভয়েড করতে হবে। অবশ্যই নেইল কাটার দিয়ে প্রপারলি নখ করতে হবে। তাহলে এখন জানতে চাইবে রোগীরা যে আসলে নখ কাটার প্রপার ওয়েটা কি। পায়ের নখটা একটু বড় রেখে খুব ভিতরে ঢুকিয়ে ডিপ করে কাটা যাবে না, সেখানে এই যে কোনায় যে সফট টিস্যুটা থাকে এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে ইনফেকশন হয়ে অনেক পেশেন্টকেই আমরা পাই যে নখ কাটতে গিয়ে যে ইনজুরি হয়েছে সেটা দিয়েই ইনফেকশনের শুরু। সুতরাং এই নিয়মগুলি মেনে চলতে হবে। আরও কিছু করণীয় যেটা বলা আছে যে খালি পায়ে হাঁটবে না, জুতা পরে, অবশ্যই যখন ডায়াবেটিসের জন্য হাঁটতে যাবে শু পরা থাকতে হবে এবং পায়ে সাপোর্ট থাকে এরকম শু পরতে হবে। যদি বন্ধ জুতা পরে অবশ্যই মোজা ব্যবহার করবে এবং মোজাটা ধোয়া পরিষ্কার হতে হবে। আমরা কিন্তু জানি এটা যে ফুড কেয়ারের একটা অন্যতম পার্ট কিন্তু হচ্ছে যে কমফোর্টেবল জুতা ব্যবহার হতে হবে। এটা পূর্ব শর্ত, কারণ আমরা ডায়াবেটিস যখন প্রথম ধরা পড়ি তাকে হাঁটতে বলে দিই, তার আগে কিন্তু বলে দিই অবশ্য প্রপার শু হতে হবে, না হয় কিন্তু এই জুতাই কিন্তু তার পায়ের ইনজুরির কারণ হতে পারে। সুতরাং এই জিনিসগুলি সে খেয়াল রাখবে। আর যেটা শীতকালে আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে গরম পানিতে অনেকক্ষণ পা ডুবিয়ে বসে থাকা বা অনেক সময় আগুনের সামনে বসে থাকা, যার নিউরোপ্যাথি আছে সে কিন্তু অনেক সময় টেরই পায় না যে তার পায়ে বার্ন হয়ে যাচ্ছে, কারণ তার তো পায়ে বোধ শক্তি কম আছে। এরকম কিন্তু ইনজুরি নিয়ে আমরা অনেক সময় পেশেন্ট পেয়ে থাকি। সুতরাং এই জিনিসগুলো বর্জনীয় বা অ্যাভয়েড করতে বলা হয়ে থাকে। এই যে আপনি বললেন নিউরোপ্যাথির কথা, নিউরোপ্যাথিটা নিয়ে আমরা একটু জানবো তানজিনা ম্যামের কাছে। নিউরোপ্যাথি হচ্ছে নার্ভে যে আমাদের বিভিন্ন জায়গায় যে নার্ভগুলো আছে সেগুলোতে ডায়াবেটিসের কারণে নার্ভগুলোর কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সবচেয়ে বেশি এটি হয় পায়ের ক্ষেত্রে, পায়ের তলা থেকে শুরু হয়। তাহলে প্রথমেই রোগীদের যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো হচ্ছে পা জ্বালা পোড়া করে, পা ব্যথা করে, পা কামড়ায়। এক একজন এক একভাবে সেটাকে এক্সপ্রেস করেন। কেউ বলেন যে পিনের মতো খোঁচা লাগছে, কেউ বলেন যে মরিচের মতো জ্বলছে। এক একজনের এক্সপ্রেশন এক এক রকম হয়। তাহলে এটা নিউরোপ্যাথির একদম শুরুতে এই সিমটমসগুলো দেখা দেয়। আর তারপরে যদি আস্তে আস্তে নার্ভটা আরও ক্ষতিগ্রস্ত হয় তখন রোগী একেবারেই বোধশক্তিহীন বা অনুভূতিহীন হয়ে পড়েন। তখন তার আর ওইসব অনুভূতি হয় না, কিন্তু দেখা যায় যে তিনি ব্যথা পেলেও টের পাচ্ছেন না, পুড়ে গেলেও টের পাচ্ছেন না। সো ওখানে একটা ফোসকা হয়ে আছে, ওখানে একটা ঘা হয়ে আছে, অনেক দিন পরে তিনি সেটা টের পান। তাহলে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তার পা কেটে ফেলা পর্যন্ত সেই পরিণতিটা হতে পারে। তাহলে নিউরোপ্যাথি একটা খুবই খারাপ একটা অনুষঙ্গ ডায়াবেটিসের রোগীর, এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই আসলে নিউরোপ্যাথির মূল কারণ। তাহলে যদি ডায়াবেটিস কেউ ভালো নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে তার নার্ভগুলো বা স্নায়ুগুলো ভালো থাকবে। আর পায়ের যত্ন তো নিতেই হবে, এটা আমি বলেছি। আচ্ছা, আমরা এই ডায়াবেটিস নিয়ে আরো বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। আর একটা বিরতির সময় হয়ে গেছে।
বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে নিউরোপ্যাথি নিয়ে আপনি খুব চমৎকার করে বললেন যে কেন আসলে নিউরোপ্যাথি হতে পারে এবং নিউরোপ্যাথি হলে ডায়াবেটিক রোগীদের আসলে কতটুকু সতর্ক হওয়া উচিত। আমি ফারিয়া ম্যাম আপনার কাছেও একটু জানতে চাই যে নিউরোপ্যাথি যাদের রয়েছে তাদেরকে আসলে ঔষধ গ্রহণ করার পাশাপাশি সার্বিকভাবে তার জীবনযাত্রায় আসলে কি কি পরিবর্তন যদি তিনি নিয়ে আসতে পারেন তাহলে তিনি সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, একটু আগেই বলছিলাম যে কিছু করণীয় এবং বর্জনীয়। নিউরোপ্যাথি আসলে পায়েই প্রথম, মানে বেশিরভাগ ক্ষেত্রে, যদিও হাতেও এই সিমটমগুলি আসতে পারে। পা হচ্ছে সবচেয়ে ডিস্টাল পার্ট, মানে সবচেয়ে দূরবর্তী এলাকা, এবং পা হচ্ছে আসলে সবচেয়ে নেগলেক্টেড পার্ট। আমরাও দৈনন্দিন জীবনে পায়ের কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয় না। মুখের যতটা যত্ন নেই, হাত যতবার ধুই বা পরিষ্কার করি, পাকে কিন্তু অত কেয়ার করা হয় না। কিন্তু পাকেই কেয়ার করতে হবে, পাকে ভালোবাসতে হবে। সুতরাং পায়ের যত্ন কিন্তু এই নিউরোপ্যাথির কমপ্লিকেশন হয়ে গেলেও তাকে সুরক্ষা করার জন্য অবশ্যই পায়ের যত্ন নিতে হবে, এবং অবশ্যই যেন ইনজুরি না হয়, কোনো আঘাত না পায়, সেগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস, যেই ওষুধগুলো চিকিৎসক দিয়েছেন, অবশ্যই সেই ওষুধগুলো সিমটোম্যাটিক রিলিফ বা এই যে তার সিমটমগুলি হচ্ছে এগুলি রিলিফ করতে সাহায্য করবে। কিন্তু এই যে পায়ের এই বোধশক্তি কম থাকা বা এটার কারণে যে ইনজুরিটা হতে পারে সেটা প্রতিরোধ করার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জুতাটা আইডিয়াল হতে হবে, সাধারণত সামনের দিকে চওড়া, যেন আঙুলগুলো অ্যাকোমোডেট করতে পারে, একটার উপরে একটা উঠে না থাকে, এরকম আইডিয়াল শু পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে খুব হাই হিল পরাটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো হবে না। সামনে পিছনে সমান হিল এরকম পরা যেতে পারে। পাকে সাপোর্ট দেয় এরকম জুতা পরতে হবে। ভিতরের সোলটা যেন নরম হয়, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে খুব কমফোর্টেবল জুতা ব্যবহার করতে হবে। ভিতরের সোলটা যেন নরম হয়, বাইরের সোলটা হবে শক্ত, যেন বাইরের থেকে কোনো কাঁটা বা লোহা ফুটে পায়ে ইনজুরি করতে না পারে। সুতরাং এই প্রত্যেকটা দিক খেয়াল করে আমাদের আসলে শু সিলেকশন করতে হবে। এগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু নিউরোপ্যাথি নিয়েও একজন পেশেন্ট ভালো থাকতে পারেন। কারণ নিউরোপ্যাথির একটা সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে আলসার বা ক্ষত হয়ে যাওয়া। সেটা একবার হয়ে গেলে কিন্তু সেই ঘাটা হিলিং হতে অনেক দীর্ঘমেয়াদী একটা জটিলতা এটা। সুতরাং এই অবস্থাটা যেন না হয় সেদিকেই আসলে প্রতিরোধ করে তুলতে হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যে নিউরোপ্যাথি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তানজারা ম্যাম আপনার কাছে একটু জানবো যে যদি কারোর ক্ষেত্রে নিউরোপ্যাথি হয়েই যায় এবং সেটা দেখা যাচ্ছে যে ওষুধ খাওয়ার পরেও তিনি হয়তো অতটা ভালো বোধ করছেন না বা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আপনি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? নিউরোপ্যাথির ম্যানেজমেন্টের প্রথম কথাই হচ্ছে ডায়াবেটিস খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। এটি যদি তিনি না রাখতে পারেন তাহলে এটি ক্রমাগত বাড়তেই থাকবে এবং একসময় খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছাবে। এটা রোগীকে বুঝতে হবে যে শুধু পা নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এর সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা, এগুলো খুব জরুরি। কারণ পায়ে যে রক্ত সঞ্চালন হচ্ছে সেটা কিন্তু অনেক সময় এইসব কারণে বাধাগ্রস্ত হয়। যাদের রক্তনালীতে চর্বি জমে বন্ধ হয়ে যায়, এসব হতে পারে। তাহলে এই জিনিসগুলো তাকে খুব ভালো করে কন্ট্রোল করতে হবে। এই সমস্ত নিয়ন্ত্রণের পর যে চিকিৎসক যে ওষুধগুলো দেবেন সেগুলো নিয়মিত গ্রহণ করা, এবং যে পায়ের যত্ন নেওয়া এবং নার্ভের যত্ন নেওয়া, নিয়মিত যদি কেউ ব্যায়াম করেন, হাঁটেন, তাহলে পায়ে রক্ত চলাচলটা ভালো থাকে। তাহলে এই জিনিসগুলো তাকে মেনটেন করতে হবে। নিউরোপ্যাথি যদি ক্রিয়েট হয় কারোর ক্ষেত্রে, কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের বোধ শক্তিটা পায়ের বা হাতের অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিনা? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেভাবে তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করবে, ঠিক সে একইভাবে পায়ের যে নার্ভের যে রক্ত চলাচল সেটাকেও আরেকটু ইমপ্রুভ করতে পারবে। তো অনেক সময় দেখা যায় যে নিউরোপ্যাথি রোগীরা যদি বাইরে গিয়ে হাঁটতে না পারেন তাহলে বসে বা অন্য কোনোভাবে ফিজিওথেরাপির মাধ্যমে অনেক রকমের ব্যায়াম আছে, সেগুলো শিখিয়ে দিলে তিনি পায়ের ব্যায়ামগুলো করতে পারেন যাতে পায়ের রক্ত চলাচলগুলো ভালো থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আসলে দুজনের কাছে একটু জানতে চাই। আমরা তো রমজানে আসলে ডায়াবেটিক রোগীদের কি কি বিষয় মেনটেন করা উচিত সেই সম্পর্কে বিস্তারিত জানলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক ডায়াবেটিক রোগীদের যাদের বয়স একটু কম, তারা একটু দুশ্চিন্তায় থাকেন যে ডায়াবেটিস হয়ে গেলে তাদের রিপ্রোডাক্টিভ লাইফে একটা এফেক্ট পড়তে পারে। সেই বিষয়ে আমি প্রথমেই জানবো ফারিয়া ম্যাম আপনার কাছে। অবশ্যই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিন্তু ছেলে এবং মেয়ে দুইজনের ক্ষেত্রেই এই জটিলতাটা নিয়ে আসতে পারে। সেজন্য প্রথম শর্তই হচ্ছে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে তখন তার দেখতে হবে যে অন্যান্য কোনো হরমোনাল কোনো সমস্যা আছে কিনা সেগুলোও অ্যাড্রেস করতে হবে। আর ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত থাকলে আমরা আগেও বিভিন্ন সময় বলি যে একজন মহিলা কিন্তু সুস্থভাবে প্রেগনেন্সি এবং বাকি জিনিসগুলি, তার বাকি সময়গুলি সে ভালোভাবে কাটাতে পারেন। সুতরাং রিপ্রোডাক্টিভ এইজের এই প্রেগনেন্সি
প্রেগনেন্সি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেখানে কিন্তু একজন ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে এবং হরমোনাল দিক থেকে সুস্থ থাকলে তার জন্য একটা সুস্থ রিপ্রোডাক্টিভ লাইফও থাকা সম্ভব। পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে বিশেষ করে নেগলেক্টেড থাকে যে ইম্পোটেন্সি বা ডিক্রিজ লিবিডো, এই জিনিসগুলি কিন্তু অনেক সময় ওনারা প্রকাশ করতে চান না বা ডাক্তারের কাছে আসতে বলতেও সংকোচ বোধ করেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং যদি এ ধরনের কোনো সমস্যা অল্প থাকতেই যদি এটা অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু এটা সঠিক চিকিৎসার মাধ্যমে একেবারেই সারিয়ে তোলা সম্ভব। একই বিষয়টি তানজিনা ম্যাম আপনার কাছে একটু জানতে চাই। আমাদের সমস্ত জীবনের উপরে আসলে ডায়াবেটিসের একটা প্রভাব পড়ে, সেটা রিপ্রোডাক্টিভ লাইফ বা সেক্সুয়াল লাইফের উপরেও পড়ে। তাহলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে, যেটা ম্যাডাম বলছিলেন যে নারী এবং পুরুষ দুজনেরই সেক্সুয়াল লাইফেও সেটার এফেক্ট পড়ে, তাদের রিপ্রোডাক্টিভ প্রজনন স্বাস্থ্যের উপরেও সেটার এফেক্ট পড়ে। তাহলে আমাদের প্রথম চিন্তা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। দ্বিতীয় চিন্তা হচ্ছে যে কোনো উপসর্গের শুরুতেই, মানে সমস্যার শুরুতেই আসলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া, জিনিসটা জটিল হয়ে যাওয়ার আগেই চিকিৎসায় চলে যাওয়া। এবং এইসব সমস্যার আসলে চিকিৎসা আছে এবং মানে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আছে, এটা অনেকেই হয়তো বিশ্বাস করেন না। অনেকে কিন্তু নানা রকমের হার্বাল চিকিৎসা বা নানা রকমের মানে অপচিকিৎসার শিকার হন। সেটা না হয়ে তিনি তার ডাক্তারের সাথে এ বিষয়ে খোলামেলাভাবে যথাযথ জায়গায় আসলে ট্রিটমেন্ট করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের দুজনের কথা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণে থাকে এবং আমরা যদি প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট তিনি সবসময় শুধুমাত্র রমজানে নয়, সারা বছরই তিনি সুস্থ থাকতে পারবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।